আনঅফিশিয়াল ফোন বন্ধ হওয়া নিয়ে সারা দেশে যখন তুমুল আলোচনা চলতেছে, এর মধ্যে কিন্তু চুপি চুপি আর একটা আনঅফিশিয়াল ফোন চলে এসেছে বাংলাদেশে। ইনফ্যাক্ট আমাদের স্টুডিওতেও iQOO 15। iQOO কখনোই কিন্তু আমাদেরকে খুব একটা হতাশ করে নাই, বেশ বড় রকমের চমক দেখিয়ে এসেছে, এবারও তার ব্যতিক্রম হয়নি। সো iQOO 15 ফোনটা কেমন হলো, নতুন কি কি চেঞ্জেস আছে, দাম কেমন, কোথায় পাওয়া যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি সবকিছু নিয়ে আমাদের আজকের ভিডিওতে আমরা আলাপ করব। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল কি টাইনি টুনা পাস। এই ফোনটা অলরেডি বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, আমাদের কাছে পাঠিয়েছে টেক অ্যান্ড টক, তাদের কাছেও অ্যাভেলেবেল এই ফোনটা মোটামুটি সব কালারেই। আর দামের কথা জিজ্ঞেস করে লজ্জা দিয়েন না ভাই, এইটা মাত্র ঢুকছে তো দাম একটু বেশিই আছে আর কি, মানে লাখ টাকার আশেপাশে। এনিওয়ে ফ্ল্যাগশিপ ডিভাইস ভাই, মানে বুঝতে হবে আপনাকে জিনিসটা, এগুলোর দাম এইরকমই হয়। iQOO 15 যেহেতু মার্কেটে চলে আসছে, দেখবেন এরপরে iQOOর বিভিন্ন ভেরিয়েন্টের ফোন আসতেছে, সেগুলোর দাম আরও অনেক কম হবে। এই মুহূর্তে যদি কিনতে চান আপনারা টেক অ্যান্ড টকের সঙ্গে আলাপ করতে পারেন। তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, মানে আমাকে তারা যেটা বলছে আর কি, তারা চায়না থেকে একেবারে ইনট্যাক্ট অরিজিনাল সিল প্যাকড ফোন আর কি বিক্রি করে তারা, এই জন্য তাদের কাছে নাকি দাম একটু বেশি। যারা কোনো ভেজালে যাইতে চান না, মানে ইনট্যাক্ট ফোন চান, তারা টেক অ্যান্ড টকের কাছ থেকে কিনতে পারেন। বাট টেক অ্যান্ড টক বিডি আমাদেরকে যেটা বলছে যে অনেক জায়গায় হয়তো আরো কম দামে পাওয়া যাচ্ছে, যেগুলো খোলা প্যাকেট, বিভিন্ন রকম ইস্যু টিস্যু থাকতে পারে এই আর কি। এনিওয়ে তারা বলতে বলছে, তাই বললাম আর কি। iQOO ফোনগুলোর ডিজাইন নিয়ে আসলে আজকাল আমার কথা বলতে ইচ্ছা করে না, কারণ তারা একটা জায়গায় আটকে আছে। আমি একটু বোর্ড হয়ে গিয়েছি মূলত তাদের এই একই রকম ডিজাইন সিগনেচার দেখতে দেখতে। আমরা হাতে পেয়েছি ডার্ক গ্রে টাইপের একটা কালার, এটাকে ব্ল্যাক বললেও ভুল হয় না, তবে এটা ম্যাট ফিনিশ, এটা একটা ভালো ব্যাপার। হাতের ছাপ খুব একটা দেখা যায় না, ক্যামেরা বাম্প ওই একই রকমই। এইটাই আসলে মনে হচ্ছে যে iQOO বাকি জীবন ধরে দিতেই থাকবে। এনিওয়ে এইটা নিয়ে খুব বেশি কিছু বলার নাই, কারো কারো কাছে ভালো লাগতে পারে, আবার কারো কাছে না। যেমন পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যে এখানে বৈচিত্র্য দরকার ছিল। ব্যাক প্যানেলটা এজি ফ্রস্টেড গ্লাস আর ফ্রেমটা মেটালের। ক্যামেরা বাম্পের চারিদিকে রিং লাইট তারা ইনক্লুড করেছে, বাট এইটা একটু ভেতরের দিকে মনে হলো আমার কাছে, মানে ফোনের দিকে সরাসরি তাকালে লাইটটা খুব একটা দেখা যায় না অন্ধকার ছাড়া। তবে ফোনটা যদি ডিসপ্লের দিকে মুখ করে ফ্ল্যাট সারফেসে রাখেন, তাহলে দূর থেকে আপনি লাইটটা দেখতে পাবেন। এইটা কাস্টমাইজও করতে পারবেন আপনি, এবং ইনকামিং কল, নোটিফিকেশন, মিউজিক, পাওয়ার অন বা অফ, ব্যাটারি লেভেল ইত্যাদি অনেক অনেক তথ্য আপনাকে দেবে। এই ফোনে IP69 এর রেটিং আছে, এর ফলে পানি থেকে নিরাপদ বলা যায়। আর এটা থিকনেস যে অনেক বেশি সেটাও না, 8.1 মিলিমিটার। আর ওয়েট আমরা ওজন করে পেয়েছি 219 গ্রামের আশেপাশে। তবে সিমেট্রিক্যাল বেজেল দেখে অনেকের ভালো লাগবে, মানে ওপরে নিচে ডানে বায়ে খুবই থিন বেজেল তারা ইউজ করেছে, এবং সেটা আবার যথেষ্ট সিমেট্রিক্যাল মনে হয়েছে আমার কাছে। ওভারঅল এই ফোনটা বেশ সলিড একটা ফিল আপনাকে দেবে। তবে একটা সারপ্রাইজ হচ্ছে, তারা এখানে দিয়েছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মানে একেবারে গুলির বেগে ভাই ফোন আনলক হয়ে যাবে। সো ডিজাইন ব্যাপারটা আপেক্ষিক। আপনাদের কাছে কেমন লাগলো এই iQOO 15 এর ডিজাইন, অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানান। 6.85 ইঞ্চির 2K অ্যামোলেড প্যানেল তারা এখানে ব্যবহার করেছে, যে প্যানেলটা বানিয়েছে স্যামসাং। সাথে রয়েছে 144 হার্জ রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লের ব্রাইটনেস হচ্ছে 6000 নিটস। ক্যান ইউ বিলিভ দিস? মানে আজকাল ফোনের ব্রাইটনেস এত বাড়তেছে, এইটা কাজে আসে কিন্তু কখনো কখনো। যেমন কয়েকদিন আগে আমরা কক্সবাজারে গিয়ে ড্রোন শট নিচ্ছিলাম, আমাদের যে ড্রোন ছিল সেখানে আসলে ফোনের সাথে কানেক্ট করার পরে দেখতেছি যে কড়া রোদের মধ্যে খুব একটা দেখা যায় না ভাই। ওই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই বেশি নিটসের ডিসপ্লে কাজে আসে, এবং ডিসপ্লেটা ডিসেন্ট। এখানে HDR10+ সাপোর্টও রয়েছে, ওয়াইড ভাইন এলন সাপোর্ট পেয়ে যাবেন। যথেষ্ট শার্প মনে হয়েছে আমাদের কাছে। ডিসপ্লে নিয়ে খুব একটা কমপ্লেন আমাদের নেই। তবে সবচাইতে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে এই ফোনের হার্ডওয়্যার। যেমন iQOO কিন্তু সবসময় তাদের ফোনে সেই লেভেলের হার্ডওয়্যার দিয়ে ফোন মার্কেটে আনে, এবারও তার ব্যতিক্রম হয় নাই। স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5, মানে স্ন্যাপড্রাগনের সর্বশেষ ফ্ল্যাগশিপ প্রসেসর তারা এখানে ইউজ করেছে। এইটা 3 ন্যানোমিটার বেসড আর্কিটেকচারের একটা চিপসেট, এবং এইটা একটা বিস্ট ভাই। 8টা কোরের মধ্যে 2টা হচ্ছে পারফরমেন্স কোর, 4.6 গিগাহার্টজ হচ্ছে এই কোরগুলোর স্পিড, আর বাকি 6টা হচ্ছে এফিসিয়েন্ট কোর, যেগুলো প্রত্যেকটাতে 3.62 গিগাহার্টজের স্পিড রয়েছে। 8 Elite Gen 5 এ যে জিপি ইউজ করছে, এইটা সেই লেভেলের ভাই। Adreno 840 এর এই জিপিইউর বেস স্পিড হচ্ছে 1200 মেগাহার্টজ, এবং এইখানে তারা 6 কোরের এনপিইউ ইউজ করছে, মানে নিউরাল প্রসেসিং ইউনিট। এর ফলে মানে প্রিমিয়াম লেভেলের গ্রাফিক্স আউটপুট আপনি পাবেন, যেটা বুঝতে পারবেন আপনি যখন গেমিং করবেন বা HDR কোনো কন্টেন্ট দেখবেন, ভাই চোখ লেগে থাকার মতো। তবে আমরা টেস্টও করেছি এই ফোনের, স্কোর এসেছে 35 লাখেরও উপরে। গিগবেঞ্চে সিঙ্গেল করে 3210 স্কোর পেয়েছি, আর মাল্টি করে পেয়েছি 8245। যেহেতু এটা ভিভোর প্রোডাক্ট, সো অরিজিন ওএস থাকবে, সেটাই স্বাভাবিক। তবে অরিজিন ওএসের 6 মার্কেটে রিসেন্টলি রিলিজ পেয়েছে, এবং এখানেও তারা ওইটা দিয়েছে। এই ইউআইটা ভালো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাই দ্য ওয়ে, এটা কিন্তু চাইনিজ রম ভেরিয়েন্টের, মানে ইন্টারন্যাশনালি এই ফোনটা এখনো রিলিজ হয় নাই।
এর ফলে রমটা চাইনিজ কিছু কিছু জায়গায় আপনাকে একটু কম্প্রোমাইজ করে নিতে হবে, যেমন কিছু ব্লটওয়্যার থাকবে ওইটা আনইনস্টল করে নেবেন এবং ম্যানুয়ালি গুগল প্লে স্টোরটা আপনাকে ইনস্টল করতে হবে। তবে এই চাইনিজ রমের ফোনগুলোর একটা মেইন ঝামেলা আছে একটা জায়গায়, সেটা হচ্ছে নোটিফিকেশন ডিলে অনেক ফোনে আছে, বাট আইকিউতে আমরা এখনো পর্যন্ত ওই প্রবলেমটা পাই নাই। আচ্ছা, অরিজিন ওএস 6 নিয়ে আমার একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে যে ভাই আপনি যখন নোটিফিকেশন প্যানেলটা উপর থেকে নিচের দিকে টান মারবেন, দেখলে বুঝতে পারবেন iOS এর যে লেটেস্ট আপডেট গ্লাস ইফেক্ট তারা এখানে ইউজ করছে। এই জিনিসটা নিয়ে আমি ভিভোর X300 Pro ফোনে বলেছি যে ভাই মানে কপি ক্যান করতে হয় আপনাদের, মানে আইফোন যখনই নতুন কোনো একটা জিনিস নিয়ে হাজির হয় অন্য সবাই দেখি যে ওই একই রকম করার চেষ্টা করে, মানে স্বকীয়তা বলতে আজকাল কিছু থাকতেছে না। এই জিনিসটা আমার কাছে খারাপ লাগলো আর কি। না মানে ইউআই খারাপ লাগে না, ইউআই তো ভালো অবশ্যই, কিন্তু এই যে কপি করার একটা টেন্ডেন্সি, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। এনিওয়ে ইউআইটা জোস, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। অরিজিন ওএস কিন্তু যথেষ্ট মিনিমালিস্টিক মনে হয়েছে আমার কাছে, কাস্টমাইজেশনের কোনো অভাব নাই, নিজের মনের মতো করে আপনি সাজিয়ে নিতে পারবেন। এবং এই ফোনের পারফরমেন্স ভাই বলার অপেক্ষা রাখে না, ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য মার্কেট রাইট নাও, কারণ ফ্ল্যাগশিপ স্পেক তারা দিয়েছে এখানে। তবে এই ফোনে কিন্তু মাইক্রো এসডি কার্ড স্লট নাই, আপনি চাইলেও ব্যবহার করতে পারবেন না। আমাদের ভেরিয়েন্টটা হচ্ছে 12 GB র্যাম, যেটা LPDDR5X 5300 মেগাহার্জ হচ্ছে এই র্যামের স্পিড। আর যে স্টোরেজ তারা ব্যবহার করেছে আমাদেরটা হচ্ছে 256 GB UFS 4.1, মানে একেবারে সর্বাধুনিক যে টেকনোলজিটা UFS এর সেটা ব্যবহার করছে। এর ফলে বটলনেকের কোনো মানে চান্সই আমি এখানে দেখতেছি না। ফোনটা ফিউচার প্রুফ এটা আমি বলতে পারি, মানে 3-4 বছর পরেও কিন্তু স্লো হওয়ার কোনো পসিবিলিটি আমি দেখতেছি না, কারণ কোথাও কিন্তু কোনো বটলনেক নাই। আমরা টুকটাক কিছু গেমিং করে দেখেছি, কল অফ ডিউটি, পাবজি, অ্যাসফল্ট 9 ইত্যাদি গেম খেলেছি এবং অস্থির ভাই অস্থির এইটার গেম প্লে, মানে ফ্ল্যাগশিপ ফোনের মজাই আলাদা, এটা আপনি নিজে এক্সপেরিয়েন্স না করলে বুঝবেন না। আমাদের খুব একটা কমপ্লেন নাই। হিটিং ইস্যু নিয়ে অনেকের একটু কনসার্ন থাকে, এর ভেতরে তারা বিশাল বড় সাইজের ভেপার কুলিং সিস্টেমও ব্যবহার করেছে, সে সাথে আইকিউর নিজস্ব ডেভেলপ করা গেমিং চিপ Q3 নাম দিয়েছে তার, সেইটা ইউজ করেছে। সব মিলিয়ে খুব ভালো টেম্পারেচার কন্ট্রোল করতে পারে এই ফোনটা। আমাদের থার্মাল ক্যামেরা দিয়েও আমরা টেস্ট করে দেখেছি, খুব বেশি ওয়ারিড হওয়ার মতো টেম্পারেচার প্রডিউস করছে না এই ফোনে লং রানেও, এবং খুব দ্রুত ঠান্ডাও হয়ে যাচ্ছে ফোনটা। এই ফোনের সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার, স্টেরিও স্পিকার তারা ব্যবহার করেছে, যথেষ্ট লাউড পেয়েছি আমরা। আর যেহেতু 3.5mm হেডফোন জ্যাক নাই, ওয়্যারলেস আউটপুটে একমাত্র ভরসা। আমরা বেশ কিছু ওয়্যারলেস হেডফোন ট্রাই করে দেখেছি এই ফোনে, যেমন যেহেতু হাই রেস সাপোর্ট করে এই ফোনটা, আমরা QCR মেলোবার্স প্রো ইউজ করেছি, সাউন্ডপিটসের T3 প্রো ইউজ করে দেখেছি, খুব একটা ইস্যু আমাদের কাছে মনে হয় নাই। ব্যাটারিতে একটা চমক তারা দিয়েছে, অবশ্যই এটাকে চমক আজকাল বলা যাচ্ছে না, 7000 mAh এর ব্যাটারি তারা ইউজ করেছে। আইকিউর কাছ থেকে আমরা 8000 দেখেছি, সো এইটা ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে ঠিক আছে, কারণ ফোনটাকে একটু স্লিমও রাখতে হবে। আর 100 ওয়াটের চার্জিং স্পিড পাবেন, বক্সের মধ্যে আপনি 100 ওয়াটের একটা চার্জারও পেয়ে যাবেন, টাইপ সি চার্জার, ওয়্যারলেসলি চার্জ করতে পারবেন 40 ওয়াট গতিতে সর্বোচ্চ। আইকিউর আরেকটা ব্যাপার আমার কাছে অনেক ভালো লাগে, ক্যামেরাতে তারা কম্প্রোমাইজ করে না। মানে যেহেতু এটা ভিভোর একটা প্রোডাক্ট, ভিভো তো আজকাল মানে সারা দুনিয়া মাত করে রেখেছে তাদের ক্যামেরা সিস্টেম নিয়ে, আইকিউতে একটু হলেও তারা সেই ছোঁয়াটা দেওয়ার চেষ্টা করে সবসময়। রিয়ারের ট্রিপল সেট আপ রয়েছে, একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর যেটা সোনির IMX921, সাথে একটা টেলিফটো লেন্সও তারা ইউজ করেছে 50 মেগাপিক্সেলের, যেটাও সোনির বানানো IMX882, এবং 50 মেগাপিক্সেলের আরও একটা আলট্রা ওয়াইড শুটার আছে, মানে তিনটাই 50 মেগাপিক্সেলের, আর সামনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ছবির কোয়ালিটি সুন্দর ভাই, প্রচুর ডিটেল ধরে রাখতে পারে, এবং বেশিরভাগ লাইটিং কন্ডিশনে কিন্তু আপনি বেশ ভালো ছবি পাবেন। যদিও ভিভোর X সিরিজের মতো অতটা নিখুঁত সাবজেক্ট সেপারেট করতে পারে না, তারপরেও পোর্ট্রেট ফটোগ্রাফি যথেষ্ট সন্তোষজনক আমার কাছে মনে হয়েছে কনসিডারিং দ্য প্রাইস। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটা এত সুন্দরভাবে এক্সপোজার কন্ট্রোল করতে পারে, ভাই রে ভাই। আমাদের মানিকের এই ছবিটা খেয়াল করে দেখেন, পেছনে 100 ওয়াটের সফট বক্স জ্বলতেছে, লাইট বলতে গেলে নাই, খুবই কমপ্লিকেটেড কন্ডিশন, এরপরেও খুবই চমৎকারভাবে কিন্তু এক্সপোজার কন্ট্রোল করতে পেরেছে। ইশতিয়াকের এই ছবিটা আমরা নিয়েছি একেবারে বাজে একটা লাইটিং কন্ডিশনে, ফ্ল্যাশ ছাড়া। খেয়াল করে দেখেন কি পরিমাণে ডিটেইল ধরে রাখতে পেরেছে। দিনের আলোতেও আমরা বেশ কিছু ছবি তুলেছি, এর যে ডাইনামিক রেঞ্জ, কালার রিপ্রোডাকশন খুবই ভালো লেগেছে আমাদের কাছে। আর এর যে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার, ভাই এত ওয়াইড, আনবিলিভেবল, মানে এটা দিয়ে রীতিমতো আপনি ভালোভাবে ব্লগিং করতে পারবেন। ভিডিও করা যাবে সর্বোচ্চ 8K 30 FPS আর 4K 60 FPS তো রয়েছেই। সামনে পেছনে সব ক্যামেরাতে OIS রয়েছে, এর ফলে স্টেবল ফুটেজ পাবেন, আমরাও পেয়েছি। আর যেটা বলতেছিলাম ভাই, সামনের ক্যামেরাটা অনেক অনেক ওয়াইড, এইটা দিয়ে মানে ব্লগিং ভিডিও করা খুব ভালোভাবে সম্ভব, এবং যথেষ্ট স্টেবল ফুটেজ পেয়েছি, কালার অ্যাকুরেট। আমার মনে হয় না যে এর চাইতে ভালো এই দামে পসিবল এই মুহূর্তে। হ্যালো গাইজ, কি খবর? চলে এলাম নতুন ভিডিও নিয়ে। এনিওয়ে, এই মুহূর্তে যে আওয়াজ শুনতে পাচ্ছেন সেটা
সরাসরি এই ফোন থেকে রেকর্ড করা। ওয়াইফাই 7 রয়েছে, কানেক্টিভিটি নিয়ে কোনো ইস্যু নাই। সে সাথে ব্লুটুথ 6.0 তারা ইউজ করছে, একদম লেটেস্ট ভার্সন। খুশি হয়েছে জিনিসটা দেখে, অনেকে কম দেয় 5.4 দিয়ে আটকে থাকে। আর এতে তো NFC আছেই ভাই, আর আইআর ব্লাস্টারও তারা এখানে দিয়ে রেখেছে, মানে রিমোট কন্ট্রোল চালিত সব কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন এই ফোন দিয়ে। আমার কাছে এটা একটা কম্প্যাক্ট প্যাকেজ মনে হলো। আর দাম নিয়ে অলরেডি তো বললাম ভাই, এই মুহূর্তে যেহেতু ফোনটা নতুন মার্কেটে এসেছে, একটু হায়ার সাইডে রয়েছে। আমি অনুরোধ করবো যে কিছুদিন ওয়েট করেন, দাম আর একটু কমে যাবে। বাট এই মুহূর্তে যদি কিনতেই চান আপনারা, টেক অ্যান্ড টকের সঙ্গে আলাপ করে তারপর যেতে পারেন। আপনাদের কাছে কেমন লাগলো iQOO 15? অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দিন। আপাতত এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।